স্বাগত দেশ সন্ধ্যায়। আমাদের আজকের বিষয় ঈদের সামাজিকতা ও রাজনীতি। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা ডাক্তার আহমেদ সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাকে। এবং তার পাশে আছেন বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। দুজনকেই স্বাগত এই আলোচনায়। আমরা যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ঈদের সামাজিকতা ও রাজনীতি। যেহেতু ঈদ একদমই দরজায়, সেক্ষেত্রে যদি বলি ঈদ মানে খুশি এবং ঈদ মানে আনন্দ। আমি প্রথমেই সাজেদুল হক রুবেল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ এবং যেখানে সামাজিকতাই প্রধান, তো এই দিন মানুষ যে পারিবারিক গণ্ডি থেকে বের হয়ে সমাজের সব মানুষের এক কাতারে দাঁড়ানোর যে সামাজিকতা, সেইটাকে আসলে এখন দেখা যায় কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আমার সম্মানিত আলোচক হাবিব ভাই এবং দেশ টিভির দর্শক দূরে এবং কাছের সবাইকে শুভেচ্ছা। আর মাত্র কয়েক ঘন্টা পরে হচ্ছে ঈদ, কোরবানির ঈদ, ঈদুল আজহা। এবং হচ্ছে এখন মনে হয় এই ঢাকা শহর, যখন আমরা এই প্রোগ্রামটা করছি, যে আস্তে আস্তে দেখলাম ঢাকা শহরের প্রায় মনে হয় ৮০% মানুষ ঢাকা শহর ছেড়ে চলে গেছে, যার যা নিজের নিজের বাড়িতে, নিজের নিজের ঘরে তারা ফিরছে, নিজের নিজের পরিবারের কাছে তারা ফিরছে আর কি। এই ফিরবার মধ্যে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি যে গত রোজার ঈদেও যে ঘটনাগুলো ঘটেছিল সড়কে, নৌপথে, এবার নিশ্চয়ই হচ্ছে তার চেয়ে ভালোভাবে তারা বাড়ি ফিরবে, এই প্রত্যাশা আমরা করি। এবং সেটা করেই আজকে যে আপনি আলোচনা যেটা করতে চাইছেন, হ্যাঁ নিশ্চয়ই ঈদ এটা সমাজের সমস্ত শ্রেণীর মধ্যেই, ঠিক আছে, উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত শ্রমিক শ্রেণী, সব শ্রেণীর মধ্যেই ঈদ একটা যৌথতা নিয়ে আসে। ঈদ একটা হচ্ছে সামাজিক বন্ধন তৈরি করে যার যার মতো করে। কোথাও কোথাও এটা শ্রেণী নির্বিশেষে করে, কোথাও কোথাও সেটা আপন গণ্ডি, আপন গোত্র, আপন গোষ্ঠীর ভেতরেই সেটা করে, কিন্তু এর মধ্যেও তারতম্য থেকে যায় আর কি। যেমন এই ঢাকা, ধরেন আমরা বলছি না ঢাকা থেকে সবাই বেড়ে যাচ্ছে, আবার কিন্তু অনেকে দেখবেন যে শুধুমাত্র এই কোরবানি ঈদকে লক্ষ্য করে ঢাকার দিকে ধেয়ে আসতেছে বা বড় শহরগুলোর দিকে ধেয়ে আসতেছে। কেন ধেয়ে আসতেছে? কারণ এটাই তাদের একটা কাজের মরশুম। এটা তারা এখানে ঈদের সাথে, বিশেষ করে কোরবানি ঈদের সাথে একটা বিরাট অর্থনীতি আছে। কোরবানি ঈদের একটা বিরাট অর্থনীতি আছে। সারা বছর ধরে দেখবেন যে কৃষক, অনেক কৃষক আছে যারা হচ্ছে গরু পালন করছে, যে তারা হচ্ছে শুধুমাত্র কোরবানির সময় একটু ভালো দামে গরুটা বিক্রি করবে। এবং হচ্ছে আরেক শ্রেণী আছে যারা হচ্ছে নানা পেশায় যুক্ত থাকে, কিন্তু ঈদের সময় তারা হচ্ছে বড় শহরগুলোতে এসে গরুটা কাটবে, মানে তারা হচ্ছে সেদিনের জন্য একদিনের কষাইতে তারা রূপান্তরিত হয়। ফলে এর একটা আলাদা অর্থনৈতিক জায়গা আছে। তারা কিন্তু এটা করে না, তারা কিন্তু তাদের বাড়িতে ফেরে না, তারা কিন্তু হচ্ছে ভিন শহরে ভিন মানুষের কাছে অর্থনৈতিক কারণে তারা হচ্ছে একদিন, কেউ কেউ একদিন, দুদিন, 3 দিন, কারণ কোরবানি ঈদটা হচ্ছে 3 দিনের হয়, 3 দিন ধরে থাকে। এবং এই সময়কালে অনেক রকম ঘটনা ঘটে, ঠিক আছে। রাজনৈতিক ঘটনাগুলো সেভাবে না ঘটলে অনেক ধরনের ঘটনা ঘটে। নিরাপত্তার অনেক ঝুঁকি তৈরি হয়, অনেক চাঁদাবাজি দেখা যায় পথে পথে, অনেক সময় ছিনতাই হয়, অনেক সময় সে হাঁটুডেরা, সে যারা হচ্ছে বিক্রি করে গেলেন ব্যাপারীরা গরুটা, সেই গরুর টাকা নিয়ে এসে বাড়িতে নাও ফিরতে পারে। এরকম অনেক ঘটনাও ঘটে অনেক সময়। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে, কিন্তু তারপরে যে সামাজিকতার যে জায়গাটা, সেই জায়গাটাকে আমরা আসলে ফিরে পাই কিনা। আপনার সঙ্গে এই নিয়ে আরো পরে কথা হবে। একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, একজন রাজনীতিবিদ হিসেবে গত 17 বছর যদি আমি ধরি, আপনার জীবনে ঈদ বলতে হয়তো এরকম স্বস্তিদায়ক ছিল না, যেটা আমরা দেখেছি কখনো জেল জুলুম, কখনো পলাতক অবস্থায় নিজের যে একটা প্রকাশ বা নিজের রাজনীতি করেন সেই এলাকার মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, এই বিষয়টা আপনি মধ্যে ছিল না। তো এখন আসলে কতটা স্বস্তিদায়ক পরিবেশে ঈদ করতে পারছেন, সেই বিষয়টা। আপনাকে ধন্যবাদ, আপনার এই প্রশ্ন করার জন্য আরেকবার ধন্যবাদ। আর আমার সহালোচক আমার অত্যন্ত প্রিয় ডাক্তার আহমেদ রুবেল ভাইকে আমার শুভেচ্ছা। আহমেদ সাজেদুল হক নামটা 4টা নাম, আহমেদ সাজেদুল হক রুবেল, হ্যাঁ 4টা নাম, তাকে শুভেচ্ছা।
আমি আপনার ওই প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে চাচ্ছি যে আসলে যে আমরা বিগত 17.5 বছর বা 18 বছর ঠিক মতো উদযাপন করতে পারিনি। উদযাপন করতে না পারলেও, কষ্টের ভিতর থাকলেও, দূরে থাকলেও, বাড়িতে অনেকে থাকতে না পারলেও আমাদের একটা সান্ত্বনা ছিল। আমরা যাকে কেন্দ্র করে, আমি বিশেষ করে যাকে কেন্দ্র করে আমি রাজনীতি করতাম, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের মাঝে। এইবার আমার তাকে তার ছাড়া অনুপস্থিতি আমার ঈদ উদযাপন করতে হচ্ছে, এবং গত রোজার ঈদটা তাই গেছে। যে কোনোভাবেই হোক, এই দুইটা ঈদে আমি আমার জীবনে মনে পড়ে না যে কবে আমি ঢাকাতে ঈদ করেছি, অনেক আগে করেছি। এই দুইটা ঈদই কিন্তু আমি বাড়িতে করতে পারলাম না, গতবারটা করে না, এবারও করতে পারলাম না। এবার না করার পিছনে কারণ মনে খুব দুঃখ, কষ্ট, জ্বালা। একটা নির্বাচন করলাম, সেই নির্বাচনে চোখের সামনে থেকে আমার জনগণের মাঝখান থেকে আমার এলাকার কথা বলছে, বহুগুলো প্রশাসন নিয়ে গেল। আমার দলের গুলো বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, যারা এই দলের কারণে এমপি হয়েছিল এবং অনেক সম্পদের মালিক হয়েছে, তারা সরাসরি স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে দিল, তাদের পক্ষে কাজ করলো। শেষ পর্যন্ত যখন থেকে ধানের জিতেই যাচ্ছে, তখন তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিল। এবং যারা স্বাধীনতার পক্ষের বলে কথা বলে, আমরা সবাই না, আমার ওখানে সেই সমস্ত আমেরিকালারা তারা দাঁড়িপাল্লার ভোট দিল। আসলে আমাকে এসপি সাহেব কালকে দুপুরের লাঞ্চে দাওয়াত দিয়েছেন, ডিসি সাহেব সন্ধ্যাবেলায়, তার মানে রাতের আপনার বেলা ঈদ ডিনারে এখনো দাওয়াত দিয়েছেন। স্বস্তিদায়ক না, আমার কাছে আমার প্রথম স্বস্তি নেই, ম্যাডাম নেই, এটাই আমার সবচেয়ে বড় অশান্তি। তারপরেরটা আমার আসলো এটা, হয়তো আগামী বছর আস্তে আস্তে ভুলে যাব, কিন্তু এইবার আমি ভুলতে পারিনি, ম্যাডামকে ভুলতে পারিনি। নিশ্চয়ই আপনি সেই আমি বলি শেষ করে দিই, সেটা আমাদের এই। হাতে একদম সময় কম, আমরা একটু আচ্ছা, আরেকবার বলতেছি, কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আহমেদ সাজেদুল হক রুবেল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেটা বলছিলেন যে ঈদকে উপলক্ষ করে কিছু মানুষ তার অর্থনৈতিক কারণে পরিবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা 3 দিন ধরেই থাকে, ঈদের যে 3 দিন ছুটি। তো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যে এই যে বিচ্ছিন্নতা, আবার বৈষম্যের কারণে সমাজের যে বৈষম্য, সেই জায়গায় আসলে আমরা সামাজিকতা করতে পারছি কি না এবং কেন আসলে পারছি না? ধন্যবাদ আপনাকে, আন্তরিকভাবে ধন্যবাদ। একজন কমিউনিস্ট হিসাবে আমি এরকম প্রশ্ন প্রত্যাশা করি মিডিয়ার কাছে, কিন্তু মিডিয়া আমাদের সেই সুযোগ সাধারণত দেয় না আর কি। খুবই গুরুত্বপূর্ণ দুটো টার্ম আপনি ব্যবহার করেছেন, তার মধ্যে একটা হচ্ছে এলিনেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে বৈষম্যের ব্যাপার। আসলে ধরো এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে এই যে জনপ্রিয় হয়ে উঠলো, তার অন্যতম একটা জায়গা ছিল সেখানকার যে ব্যানারটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ মনে হয়েছিল এটা একটা বৈষম্যের বিরুদ্ধে একটা বিপ্লব, বৈষম্যের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান। কিন্তু কালে কালে দিনে দিনে যত সময়টা পার হইলো, তখন হচ্ছে হাবিব ভাইয়ের মতোই হচ্ছে দেখা গেল যে না, এখনো আনন্দ পাওয়া যায় না, এখনো তৃপ্তি পাওয়া যায় না, বরঞ্চ আরো বেশি তৃপ্তি পাওয়া যায়। আগে হাবিব ভাই বাড়িতে গিয়ে ঈদ করতো, এখন বাড়িতেও গিয়ে ঈদ করে না, এখন তার মধ্যে আরো ক্ষোভের জায়গাটা তৈরি হয়ে যায়। ফলে এই যে বৈষম্যের যে সমাজ ব্যবস্থা, বৈষম্যে বিভক্ত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা তো ঈদের ধরন এবং ধারণ এক একজনের এক রকম। যারা হচ্ছে কোটিপতি, লাখো কোটি টাকার মালিক, তারা গুলশান, বনানী, বা তারা ঈদ করছে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড কিংবা ইউরোপে কিংবা আমেরিকা, কানাডা চলে যাচ্ছে তারা হচ্ছে ঈদ করতে, তাদের ঈদ এক রকম আর কি। আমরা তারপরে যে আমরা যে মধ্যবিত্ত রয়েছি, আমাদের এই ঈদটা হচ্ছে একরকম, আর যে শ্রমজীবী মানুষের কথা বলছি তাদের ঈদটা আরেক রকম। তাদের কাছে হচ্ছে ঈদ হচ্ছে একটা অর্থ উপার্জনের একটা, একটু ভালো থাকার চেষ্টা করা, একটু সেক্ষেত্রে তারা ঈদকে স্যাক্রিফাইস করে, তাদের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে, তারা তখনও তারা কাজ করে। আবার দেখবেন যে এখানে এমন হচ্ছে যে মালিক ঠিকই খুব ভালো ঈদ করছে, গার্মেন্টসের মালিক, কিন্তু গার্মেন্টসের শ্রমিকরা তাদের বকেয়া বেতন অনেকেই পায়নি, কেউ হয়তো বোনাস পাবে না, কেউ হয়তো হচ্ছে গিয়ে মানে ন্যায্য মজুরিটা পাচ্ছে না। এইরকম অনেক বঞ্চনা, বৈষম্যর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের আপামর মানুষ তারপরে কিন্তু হাসে মানুষ, তারপরে কিন্তু ঈদের দিন মানুষ হচ্ছে এক ধরনের হচ্ছে তার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য, সর্বোচ্চটুকু সুখ, সর্বোচ্চটুকু সে একটা মানে অভিব্যক্তি সে ব্যক্ত করে, একটা আনন্দের অভিব্যক্তি সে ব্যক্ত করে বা করবার চেষ্টা করে সমস্ত বৈষম্যের মধ্য দিয়ে। এবং এর মধ্য দিয়েই যে তার মধ্যে যে এই যে আপনার হচ্ছে গিয়ে এখন ঝামেলাটা হচ্ছে কি, আমি আমার আলোচনার প্রথম ভাগে বলছিলাম না যে একটা কৃষক
হচ্ছে মানে গরু পালে, এখন সেই জিনিসটাও চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে বড় বড় অ্যাগ্রো বিজনেস ম্যানরা এখানে ঢুকেছে, কোম্পানিরা ঢুকেছে, তারা বড় বড় গরুর ফার্ম করে, ঠিক আছে। তাদের সাথে আবার কম্পিট করতে এই মধ্য কৃষক, দরিদ্র কৃষক, তাদের হচ্ছে গিয়ে কিন্তু আরো মানে এক ধরনের প্রতিযোগিতা। প্লাস খাবারের দাম, আপনি দেখবেন যে গরুর দামের চেয়ে বেশি চিন্তার বিষয় সেটা হচ্ছে গরু তো বাংলাদেশে ব্যাপক উৎপাদন হয়, কিন্তু উৎপাদন হয় না গোখাদ্য। হ্যাঁ, গোখাদ্যের উৎপাদন হয় না, এবং এই শিল্পের বিকাশই ঘটে না বাংলাদেশে। আপনার কাছে আবার ফিরবো একটু, আমি আবার হাবিবুর রহমান হাবিব আপনার কাছে ফিরতে চাই। আপনি যেটা বলছিলেন যে এলাকায় আপনি যাচ্ছেন না, কিন্তু ঈদ আসলেই তো আপনার হচ্ছে যে রাজনৈতিক যে গ্রহণযোগ্যতা বলি, এলাকার মানুষের সাথে একদম মিশবার জন্য মাঠ পর্যায়ের মানুষ, তৃণমূলের মানুষের সাথে মিশবার যে অবস্থা, সেই অবস্থানটা তৈরি হয়। তো সামাজিক গ্রহণযোগ্যতা যাচাইয়ের এই সময়টাকে আসলে সুযোগ কিনা আপনার কাছে কি মনে হয়? আমি আমার সারাটা জীবনই মানুষের জন্য কাজ করেছি, বছরের পর বছর, মাসের পর মাস। এই ঢাকার থেকে একজনের ছেলে সুন্নতি খাতনা, ভাই আপনি তো দিয়েছি, আপনি না আসলে কি বলবো মানুষের সামনে। আমি একজন রাজনীতিবিদ হিসেবে বলতে চাচ্ছি, রাজনীতিবিদ হিসাবে তো বলে দৌড়িয়ে গেছি, একটা আকিকা দিবে, ভাই আমার একটা বাচ্চা হয়ে আকিকা দিয়ে ঠিক করে আসেন, গেছে। এমনি জানাজা, দোয়া মহফিল, বিয়ে শাদী, এগুলো তো যাই, সব ঈদকে লেখাই করেছি। মনে অত্যন্ত কষ্ট নেই, একদিকে ম্যাডাম নেই আর একদিকে কষ্ট নেই, আমি যাইনি। তার মানে আমি রাজনীতিবিদের আমি তো লোক দেখানো রাজনীতি করি না, আমি রাজনীতি করি মানুষের জন্য, প্রকৃতপক্ষে মানুষের জন্য আমি কাজ করি। তো সেই জন্য বলবো যে এখানে ঈদের, কুরবানির ঈদের একটা বিশিষ্ট আমি বলি যে এখনো আমাদের সমাজ ব্যবস্থা, উনি যেটা বললেন কথা তো তাই, ঈদ তো সবার জন্য না। তারপরে হাসে গার্মেন্টসের যে কয় টাকা বেতন পায় ওই নিয়েই কিন্তু গাড়ি ভাড়া ডবল হয়তো, যার সময় ডবল, 1000 টাকা গাড়ি 2000 টাকা হয়, আসার সময় 1000 টাকা 2000 টাকা, কারণ ওই যে একবার যে তারা আসে ফাঁকা আসে, এই কারণে তাদের এই নানা অজুহাতে তারা বাড়তি দেখা যায়, এটা বাস্তবতাও। এখন আসবে তো আমার ওই এলাকা থেকে আসতেছে ফাঁকা, এখান থেকে যাবে বোঝাই হয়ে, যে আবার যখন ওই সময় আসবে তখন আবার এখান থেকে ফাঁকা যাবে, এই কারণে এরা এটা বাড়তি লোকজনও নিচ্ছেন। ওই তো বাড়তি লোকজন নিলেও অংশ হয়, এখন অনেকগুলি বাস স্কুলে আসে, বাড়তি লোক নিতে দেয় না, প্যাসেঞ্জারে বলছে না এটা হবে না। যাই হোক, এখন ওই জায়গাটা আছে। এখন আমাদের সমাজ ব্যবস্থা গ্রামে বিশেষ করে এখনো একটা কোরবানি 3 ভাগ করে, 1 ভাগ সমাজের মধ্যে যারা থাকে কাটাকুটি বা এমনি সমাজ তাদের দেয়, আরেক ভাগ আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজন এদের দেয়, একটা ভাগ হলো যিনি দেন তিনি। এই স্যাক্রিফাইসটা কোরবানি কিন্তু এখনো আছে। কিন্তু আমার ওই যে গ্রামের প্রতিটা মানুষ যারা সারা বছর এক পিস মাংস খেতে পারে না, দাওয়াত বাড়িটারি দিলে তারা তো ভালো জায়গায় তারা পায় না, এই এক কোরবানির সময় তারা অন্তত আধা কেজি হোক, 1 কেজি হোক, 2 কেজি হোক সমাজের সেই গরু জবাইয়ের উপর নির্ভর করে তারা কিন্তু পায়। এখন আমি একটু মানে বলতে চাচ্ছি যে আহমেদ সাজিদুল হক রুবেল, আপনি এই বিষয়টা জানেন কিনা যে এই যে কোরবানির মাংসের ভাগাভাগি যে বিষয়টা আসলো, এখন আমরা দেখেছি যে যারা বিত্তশালী গ্রামের, তিনি হয়তো একটা বাড়িতে একটা জায়গায় দিয়ে দিচ্ছেন 1 ভাগ, সেই জায়গা থেকে মানে ভাগাভাগি হয়ে যাচ্ছে, কিন্তু তার যে পরিচিত মানুষ বা তার কাছে যে মানুষটা আসতো সেই মানুষটা এসে আর পাচ্ছে না। তো এই জায়গাটা আসলে কিভাবে বলবেন? এটা নিতান্ত ধর্মীয় ব্যাপার আর কি, এখানে মন্তব্য করাটাও যায় না, এটা যার যার নিজস্ব ব্যাপার। তবে এখানে যে প্রথাটা বাংলাদেশে গ্রাম বা শহরে সব জায়গায় আছে বা থাকার চেষ্টা হয়, সেটা হচ্ছে 1 ভাগ নিজের কাছে রাখা, যেটা বল হাবিব ভাই বললেন, 1 ভাগ আত্মীয় স্বজনের কাছে, 1 ভাগ দরিদ্র মানুষের কাছে। তো সমস্যাটা হচ্ছে এই দরিদ্র মানুষের কাছে যে বিপণের যে ব্যাপারটা ঘটে, সেটা মাঝে মাঝে খুব অমানবিক ঘটে। মানে দেখা যায় হচ্ছে যে একটা বাড়ির সামনে মানে 100-150 জন হচ্ছে দরিদ্র মানুষ দাঁড়াচ্ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, মারামারি হুড়ুহুড়ি ইয়াতে আছে। শহরগুলোতে খুব বিক্ষিপ্ত, কিন্তু কিছু কিছু গ্রাম জায়গায় কিন্তু খুব ইয়া আছে। সেই জায়গায় আমরা দেখছি এক ধরনের সমাজবদ্ধ জায়গা থাকে, যে সবার মাংস এক জায়গায় করা হয়, সেখান থেকে হচ্ছে গিয়ে আবার ডিস্ট্রিবিউট করা হয়, সেটাতে একটা সামাজিক আয়ন ঘটে আর কি। এবং বিভিন্ন সংস্থাও দেখি, এনজিও দেখি, তারা এরকম হচ্ছে গিয়ে সামাজিক আয়ন করে হচ্ছে সবাইকে মোটামুটি হচ্ছে পারপাসটা সার্ভ করে, যেটা হাবিব ভাই বললেন আর কি। সেরকম ভাবে হয় যে মানে সারা বছর মাংস না পেলেও মাংস পাবে। আবার বিরতির পর নিশ্চয়ই নিয়ে আবার কথা বলবো। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরবো আমাদের ঈদের সামাজিকতা ও রাজনীতি নিয়ে এই আলোচনায়। সে পর্যন্ত সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরছি ঈদের রাজনীতি এবং সামাজিকতা নিয়ে।
এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন আমাদের আমাদের সাজিদুল হক রুবেল। তিনি যে বিষয়টা বলছিলেন যে এখন মানুষের বিচ্ছিন্নতাটা বেড়েছে, যে কারণে ঈদের যে আমেজ, সেই আমেজটা পুরোপূর্ণ হয় না। একটু আপনার কাছে জানতে চাই যে মানুষে যেটা আপনি বলছিলেন যে পরস্পরের মধ্যে যে ত্যাগের যে মহিমা মানুষের, আর আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি বাবা মায়ের থেকে, তো এখনকার নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মর মধ্যে এই বিষয়গুলো আপনি দেখেন কিনা? আপনার কাছে কি মনে হয়? এমনকি রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ, আপনাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশনও কিন্তু এখন রাজনীতিতে সম্পৃক্ত, তাদের দেখেন কিনা যদি শুনতে চাই। ধন্যবাদ। ত্যাগ তো আরো উচ্চতর ব্যাপার স্যাপার, ত্যাগ পরের ব্যাপার। প্রথম আসলে একটা আপনার এমপ্যাথি বা একটা সিম্প্যাথি, এমপ্যাথিটা কতটুকু আছে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সহমর্মিতার জায়গাটা কতটুকু আছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একে অপরকে শ্রদ্ধা করা, পারস্পরিক শ্রদ্ধার জায়গায় সেটা কতটুকু আছে, সেটা নিয়ে আসলে আজকে আবার নতুন করে এই ঈদের ঠিক প্রাক্কালে মানে পরিবেশটাকে আমি খুব বেশি করতে চাই না, তিক্ত করতে চাই না। এই জায়গায় মানে নতুন প্রজন্ম ফেল, এই জায়গায় নতুন প্রজন্ম প্রতি যতটা প্রত্যাশা ছিল, বিশেষ করে গণ অভ্যুত্থান উত্তর প্রজন্মের কাছে, তার যারা রাজনীতি করতে এসছেন বা রাজনৈতিক দল তৈরি করেছেন, তারা ব্যর্থ হয়েছে। আমি এক লাইনে এখানে দাঁড়িয়ে টানতেছি। তো আমি একটু তাদের কাছ থেকে বেরিয়ে টোটালটা একটু হলিস্টিক অ্যাপ্রোচে যদি আমরা চিন্তা করি, তাহলে টোটাল সোসাইটির মধ্যে কিন্তু এখন প্রচন্ড বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। ধরেন আপনি একটি বসার ঘরের কথা কল্পনা করেন, বা এই অনুষ্ঠানটা ঠিক যখন হচ্ছে লাইভ দেখছেন, সেইখানে যারা দেখছেন তাদের আশেপাশের দিকে তাকান, তাহলে দর্শকরা দেখবেন আপনার পাশে, আপনার যদি অল্প বয়সী একটা ছেলে থাকে, সে আমাদের কথা শুনছে না, সে তার মোবাইলে গেমস খেলছে। হ্যাঁ, আরেকটি হচ্ছে গিয়ে একজন হয়তো চ্যাটিং করতেছে তার মোবাইলে, আরেকজন হচ্ছে গিয়ে ফোনে আরেকজনের সাথে কথা বলছে, আরেকজন অপেক্ষা আছে কবে হচ্ছে এখান থেকে বাবা বা মা এই চেয়ার থেকে উঠবে, সাথে সাথে টিভির চ্যানেলটা চেঞ্জ করে দিব আর কি। অর্থাৎ এই মানে পুঁজিবাদী বিশ্বায়ন আমাদেরকে প্রচন্ড, মানে একটা ঘরের মধ্যে, একটা ড্রয়িং রুমের মধ্যে মানুষগুলোকে বিচ্ছিন্ন করে, মানে মনে হয় যে একজন আরেকজন থেকে হাজার মাইল দূরে অবস্থান করে। এই রকম ভাবে টোটাল সোসাইটিটা যখন হয়, একটা ঘর, একটা ফ্ল্যাট, আগে যেমন হচ্ছে, আগে আমরা গল্প শুনতাম যে বিদেশে গেলে না একজন যদি ফিট হয়ে পড়ে যায়, পাশের লোক পাশ দিয়ে হাইটে যায়, খবর নেন। আর বাংলাদেশে একজন পড়ে গেলে আশেপাশে সবাই আসে, কি হয়েছে কি হয়েছে, চিনে না জানে না, সবাই তার জন্য দৌড়ায় আসে। তো এটা নিয়ে আমরা চিন্তা করতাম। এখন কিন্তু আমাদের সমস্যা অনেকটা ওরকমও হয়ে গেছে। বড় বড় দেখবেন যে এই ঢাকাতে নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা বের হতে পারবো। আমি একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু জানতে চাইবো সে বিষয়টা হচ্ছে যে একজন রাজনীতিবিদ হিসাবে আপনারা তো যেহেতু মাঠের রাজনীতিবিদ, সেক্ষেত্রে রাজনীতির তো মানে ভিন্নতা আছে, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা আছে। এই ঈদ আসলে সেই ভিন্নতা আসলে আমরা পাশে সরিয়ে রেখে সামাজিকতা দেখাই কিনা, এবং কতটুকু আসলে দেখাতে পারি, আপনার কাছে কি মনে হয়? এখনো ঈদের সময় জামাত হয়, একসাথে নামাজ পড়াটা এখনো আছে, যে রাজনীতি করুক না কেন। আমরা হয়তো অনেক সময় আমাদের অনেকে নামাজ পড়তে পারিনি দেশে পুলিশের ভয়ে। এখন হয়তো যারা বিগত সরকারে ছিল তারা এখন ঈদের মাঠে আসবে না, কেউ কেউ আসবে, কেউ কেউ আসবে না, কেউ সাহস করে আসবে না। তো এই জায়গাটা আমার মনে হয় যে এখনো কম বেশি এখনো আছে। কিন্তু বিয়ের দাওয়াত এখন শুধু এক দল আরেক দলকে দেয় না তা না, একই দলের ভেতরে গ্রুপ, আপনি এক গ্রুপ আমার এক গ্রুপ, আমার গ্রুপকে আমি দাওয়াত দেবো, আপনার গ্রুপকে আপনি দাওয়াত দেবেন, আপনার গ্রুপের দাওয়াত আমাকে দেবেন না, আমার গ্রুপের দাওয়াত আপনাকে দেবেন না। এই হলো অবস্থা, এই জায়গায় চলে গেছে। ঈদের সমাজ জামাতটা অনেকখানি এখনো আছে। তারপরে কিছু কিছু এখন হয়তো আরো ভবিষ্যতের দিক দিয়ে এটা হয়তো থাকবে কিনা আমি জানি না। তো একটা জিনিস আমি গ্রামের ভিতরে এখনো কিন্তু এই জিনিসটা আছে, এই যে একসাথে সিন্নি বিতরণ করতে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। কিন্তু শহরে আমি দেখেছি, যতটুকু খুব কম থেকেছি আমি, শহরে কিন্তু বড় বড় গরু কোরবানি দেয় সবাই দেয়, কিন্তু মাংসটা কিন্তু ওইরকম ভাগাভাগি করে না, ওই রানগুলো নিজে ওরকম রেখে দেয়, ডিপ ফ্রিজে রেখে দেয়। ওই আসতেছে মানুষ, গ্রাম থেকে মানুষের মাংসের জন্য ঢাকাতে আসে, কিন্তু ওরা এসে মাংস নিয়ে কিন্তু হোটেলগুলো বিক্রি করে দেয়। কিছু হয়তো 1 কেজি নিয়ে যায়, আর বাকি 2-5 কেজি যা পায় হোটেল মালিকদের কাছে বিক্রি করে দেয়। হোটেল মালিক এটা আবার ফ্রিজে রেখে তারা পরবর্তী সময়, ঈদ পরবর্তী সময় তারা হাতে হোটেলের মাংস হিসেবে তারা বিক্রি করে। তো এই যে জিনিসটা, এবং এটা দেখতে এও খারাপও লাগে। ঢাকা শহরে আসছে, বিভিন্ন পর্যায়ের মানুষজন আসতেছে, এবং এই যে ভিড়ের কথা যেটা বললেন, খুবই ভিড় হয়, কেউ হয়তো শেষ পর্যন্ত পায় না, সে তখন সে দুঃখ করতে আরেক জায়গায় যায়, আবার আরেক জায়গায় যায়। এখনো আমি মনে করি এই জায়গা থেকে এখনো আমার সমাজটা এখনো
আমাদের এই জিনিসগুলো বিশেষভাবে বিবেচনা করা দরকার, যে এই জায়গাগুলি আমাদের একটু কনসিডার করা দরকার, যে না আমার মাংসটা আমি ফ্রিজে রাখবো না, আমার মাংসটা আমি বিতরণ করে দেবো। একটু সাজিদুল হক রুবেল, আপনার কাছে জানতে চাই, এই যে বলছিলেন যে হাবিবুর রহমান হাবিব, যে রাজনৈতিক ভিন্নতার কারণে এখন ঈদের মাঠে অনেকে নামাজ পড়তে আসবে না, এই যে একটা উদাহরণ এখন থেকে তৈরি হচ্ছে বা এর আগে থেকেও তৈরি হয়েছে, এইটা আসলে যদি বলি যে প্রজন্মের পর প্রজন্ম যদি এই বিষয়টা যদি আমরা বহন করে যাই, আসলে ঈদের সামাজিকতাটা আসলে কতটা রক্ষা করা সম্ভব? এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাঙ্গেল হাবিব ভাই বলছেন আর কি। আসলে দীর্ঘদিন দেখা গেছে যে 17 বছর হাবিব ভাইরা কিন্তু নামাজ পড়তে আসতে পারেন না। হ্যাঁ, গেছেন হয়তো ভীরুতার সাথে গেছেন আর কি। অনেক সময় তাদের হাত 10টা 20টা 50টা মামলা তাদের বিরুদ্ধে ছিল, আর এখনো সেই একইভাবে মামলার বিষয়গুলো রয়ে গেছে। এখন রাজনীতিতে আরেকটু কঠিন দাঁড়াইছে, কারণ এখন আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল, ফলে এখন তাকে তো দেখা মাত্র গ্রেপ্তারের একটা আলাদা ব্যাপার স্যাপার দাঁড়ায় গেছে আর কি। তো এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা মনে করি যে এটা খুব সহসা সমাধান হবে না। পুরো সমাজটা, পুরো রাজনৈতিক জায়গাটা যত বেশি গণতান্ত্রিক হবে, যত বেশি গণতান্ত্রিক রূপান্তর ঘটবে বাংলাদেশে, তত বেশি কিন্তু আপনার এই যে বিভিন্ন উৎসবের সামাজিকতা সবাই ভাগ করে নিতে পারবে, তখন উৎসব সার্বজনীন হবে। এখন উৎসব সার্বজনীন হবে না। বিগত দিনে যেমন উৎসব শুধুমাত্র আওয়ামী লীগের হয়তো ছিল, এখন হয়তো উৎসবের মধ্যে থেকে একে সার্বজনীন বলা যাচ্ছে না, কারণ বিশাল একটা অংশ দেশের তারা কিন্তু সেই উৎসবে অংশগ্রহণ করতে পারছে না। একজন দলের বিএনপির নেতা হিসেবে আপনি এই জায়গাটা আসলে কিভাবে দেখবেন? যে বলছে যে বলে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলে, আমাকে তো জেল দিয়েছিল 4 বছর, 2 বছর 4। বাংলাদেশের প্রথম জেলটা কিন্তু আমি মোহাম্মদ শাহজাহান লিঙ্কন, শামীম, বেলাল, মনিরকে দিয়েছিলাম 15 জন। এর ভিতরে আমি কিন্তু নামাজ পড়তে যেতাম মসজিদে, জুম্মার নামাজ। আমি জুম্মার নামাজ পড়লাম বনানী কবরস্থানের পাশে, মাস্ক পরে, তখন তো আর করোনার ভাই ছিল, মাস্ক পরে আমি কিন্তু আরাফাত কুকুর কবরটা জিয়ারত করলাম। এটা মানুষের কাছে বিরাট একটা ব্যাপার, যে আমি নামাজ পড়তে গেছি এবং আরাফাত কুকুর কবরের সামনে ফাতিহা পাঠ করে দোয়া মোনাজাত করতেছি। এই যে একটা অবস্থা ছিল, আমি কবরে গিয়েও কিন্তু নিরাপদ ছিলাম না। আর এরপরে যখন আমাকে কন্টেম্পট অফ কোর্ট করলো, যখন ম্যাডামের বিরুদ্ধে যিনি শাস্তি দিয়েছেন আক্তারুজ্জামান, আমি হাজির হলাম না, পর 2বার যেন হাজির হলাম না, তখন কোর্ট বললো, আইজিপির নির্দেশ দিল যে কোনো মূল্যে আমাকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করতে হবে। তখন এই মুহূর্তে আমি 2-1বার তাও মসজিদে গিয়েছি জুম্মার নামাজে, তারপরে আমি নামাজে জুম্মা দিতে পারি না, আমি জহর নামাজ আদায় করেছি, জুম্মা নামাজের পরিবর্তে হাও মাও করে কেঁদেছি। আমি আমার ফোনে আমি নিজে লাইভ দিয়ে রেকর্ডিং করেছি, অনেক জুম্মা নামাজ আদায় করতে পারিনি। এটা হলো বাস্তবতা, এই অবস্থা ছিল তখন। আবার ফিরবো, একটু নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আবারও কথা হবে ঈদের সামাজিকতা ও রাজনীতি নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরছি ঈদের সামাজিকতা ও রাজনীতি নিয়ে আলোচনায়। যে কথা হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে তিনি অতি রাজনীতির শিকার হয়েছেন, জুমার নামাজটাও পড়তে পারেননি। একটু সাজিদুল হক রুবেল, আপনার কাছে জানতে চাই, এই যে অতি রাজনীতির তিনি শিকার হয়েছেন, এই অতি রাজনীতি কি আসলে সামাজিক উৎসবের সামাজিকতাকে আসলে নষ্ট করছে কিনা, বা উৎসবের আনন্দকে ম্লান করছে কিনা? ধন্যবাদ। আসলে আমি এটা অতি রাজনৈতিকতা বলবো না, এটা পলিটিক্যাল কালচারের একটা অধোগতি, পলিটিক্যাল কালচারের অবক্ষয়। দীর্ঘ সময় ধরে তো বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি ছিল না, এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশও ঘটে নাই, এবং না ঘটার কারণে বিভিন্ন দলগুলোর ভিতরেও কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি, রাজনৈতিক সাংস্কৃতিক চর্চা যেমন হয় নাই, এটা একটা ব্যাপার আছে। আরেকটা আছে, আমার পুরো আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে আপনার নিউ লিবারাল ইকোনমির এই পৃথিবীতে একটা প্রান্তিক দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের পলিটিক্স দুর্বৃত্তায়িত হতেই হবে,
এই পলিটিক্সের মধ্যে ক্রিমিনালাইজেশন হয়েছে। এই পলিটিক্সের মধ্যে সবসময় ক্রিমিনালরা এক ধরনের প্রায়োরিটি পেয়ে যায় শেষ পর্যন্ত পাওয়ার স্টেক হোল্ডারদের কাছে আর কি। ফলে এই যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, তার ফলাফল এটা রাজনীতিকের মধ্যে এক ধরনের কেরিয়ারিজম বিল্ড আপ হয়েছে। সেইখানে দেখা যাচ্ছে যে আপনি সবাই মিলে আনন্দ ভাগ করবেন, আপনাকে সবাই মিলে দূরের কথা, মানে অন্য ভিন্ন মতাদর্শ দূরের কথা, একই মতাদর্শের মানুষের মধ্যে উপদলীয়তা, যে উদাহরণটা বলছেন, এটা খুব রিয়েলিটি যে একটা উপদলীয়তাটাই একটা খুব বড় ব্যাপার, এবং এই উপদলীয়তা তৈরি হয় কেরিয়ারিজমের কারণে। আর কেরিয়ারিজমটা তৈরি হচ্ছে যে আসল যে পলিটিক্যাল কালচার, সেটা বাংলাদেশে তৈরি হয় না। এক সময় তো ছিল বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচার, কিন্তু সেই পলিটিক্যাল কালচারটা আমার হচ্ছে গিয়ে দিনে দিনে ক্ষয়ে ক্ষয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছে গেছি। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, এই যে বলছে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে আমরা সামাজিকতাকেও হারিয়ে ফেলছি, তো এই জায়গাটার আসলে এই দায়গুলো আসলে কে নেবে? রাজনীতিবিদ, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার মতামত জানতে চাই। এই জায়গা থেকে আমাদের আস্তে আস্তে সরে আসতে হবে। কিন্তু এখন বর্তমান বাস্তবতায় দীর্ঘ 15.5 বছর অত্যাচার জুলুম নির্যাতন করেছে, তার অনেকে ভয়ে আসতে পারে না, অনেকে জেলখানায় আছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছেন, দেশের বাইরে চলে গেছে। তো ভিন্ন রাজনীতি অপকর্ম দেখতে আমাদের তো আমাদের দোষ ছিল না। আমি ধরেন আমাকে যে সাজা দেওয়া হলো, প্রথম যে 4 বছর 2 বছর 2 বছর পরে যে আমাকে কন্টেম্পোরারি কোর্ট, আমি আমার সাথে যারা সাজা পেয়েছিল অনেকেই সারেন্ডার করেছিল, আমি কিন্তু সারেন্ডার করি না। কারণ আমি জানি যে এই সাজাটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে। আমাকে টকশো থেকে ধরে নিয়ে গিয়ে গাড়ি পুরানো, গাড়ি ভাঙচির মামলা দিয়ে সাজা দিয়েছিল। আমি সরকারের এই আইন মানি নাই, আদালত মানি নাই, রায় মানি নাই বলে আমি কিন্তু হাজিরা আমি সারেন্ডার করি নাই। এবং আমাকে যখন কন্টেম্পোরারি কোর্ট করেছিল তখন আমি সারেন্ডার করি নাই। যে জন্য আমার নেতা জনাব তারেক রহমানকে আমি ফোন করলাম যে আমার আত্মীয় স্বজন, আমার উকিল বলছে যে আপনাকে হাজির হতেই হবে, তা নাহলে আপনাকে ধরে যে কোনো মুহূর্তে আপনি পালিয়ে যাচ্ছেন, এবার পিছন দিয়ে গুলি করতে পারে, আপনাকে অস্ত্র ধরতে পারে, আপনি মাদক দিয়ে আপনাকে ধরা দিতে পারে, এমনকি মদের আড্ডায় মেয়ে মানুষ সহ আপনাকে আমাকে ধরে দিতে পারে বলে আমার উকিল এর বলেছে। আমি তারপরে বললাম, আমি কিন্তু তারপরেও আপনাকে বলছি আমি কিন্তু আত্মসমর্পণ করবো না। তখন উনি একটা বাক্য ব্যবহার করেছিলেন, আপনার মধ্যে সাহসী মানুষ যদি আত্মসমর্পণ করেন তাহলে বাইরে থাকবে এটাকে। এই যে চিরাঙে মৃত্যু হত্যাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করলো হয়তো রমজান মাসে, এই যে না আমি শুনলাম এই এত পাপ রাখবে কোথায়? আওয়ামী লীগ চালু করে গেছে তো, 10 থেকে 15,000 লোককে অ্যারেস্ট করেছিল এবং তারপরে গ্রেপ্তার করা হলো। আপনার কাছে ফিরবো একটু সাজিদুল হক রুবেল, আপনার কাছে জানতে চাই, এই যে বলছিল যে তারা আরেক দল কর্তৃক যে নির্যাতনের শিকার হয়েছে, এরকম যদি মানে আসতেই থাকে, চলতেই থাকে, এটা আসলে কোথায় গিয়ে শেষ হবে? কারণ আমাদের কি সামাজিকতার দরকার নেই? এইটা মানে সামাজিকতা শুধু না, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের রাষ্ট্রটা যাতে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত না হয়, সেই কারণে আমাদেরকে শুধরাইতে হবে, হতে হবে। একটা কথা বলা হয় না যে জালিম, মানে যারা হচ্ছে মজলুম, হ্যাঁ, মজলুমরা যেন আবার জালিম না হয়। এই মজলুমরা যদি জালিম না হয় তাহলেই কিন্তু শুধরানো শুরু হয়ে যাবে আর কি। খুব সহজ, শুধরানো খুবই সহজ। মজলুম যেন মনে রাখে সবসময় যে আমাদের উপরে যে জুলুমটা হয়েছিল, সেই জুলুমটা অন্যায় ছিল, সেই অন্যায়টা আমরা করব না বলেই তো আমরা আজকে রাষ্ট্র ক্ষমতায় আসছি আর কি। তো সেইটা মনে রাখলেই হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির বিনির্মাণ ঘটবে, বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, আমরা যে বিষয় নিয়ে আসলে আলোচনা করব, আমি যদি মূল জায়গায় যেতে চাই যে ঈদের সামাজিকতা এবং রাজনীতি, এই যে রাজনীতির নানা দুর্বৃত্তায়ন এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে যে ধরনের হয়রানির শিকার হয়েছেন, তো সেক্ষেত্রে ঈদ উপলক্ষে যে আমরা চাই যে মানুষের মধ্যে এক কাতারে দাঁড়ানো, সেই এক কাতারে দাঁড়ানোর আসলে হয় না। কাতারে যারা অপকর্ম করেছে আপনি ডাকলেও আসবে না, সাহস নাই, মানে ধরলাম যেমন আমরা জেলখানাতে, এবং দেখেন সাহস কেন থাকবে? তার কারণ অন্যায় করেছে, খুন করেছে, দখল করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সাধারণ বিচার ব্যবস্থা আছে। কিন্তু তারপর এখন তারা অনেকেই, যেমন আমি যেমন এই যে লাস্টবারে আমি যখন ছিলাম, নির্বাচনের আগে ছিলাম ছিলাম ঢাকা কেরানীগঞ্জে, যখন আমি ছিলাম ওখানে আমাদের বের হতে দিত না, জুমা নামাজ পড়তে পারেনি, ঈদের নামাজ পড়েছে, যে কটা ঈদ পেয়েছি ঈদের নামাজ পড়েছে, কিন্তু সূর্যমুখীতে ছিলাম, অন্যদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে দিত না, এত নামাজ পড়তে পারতাম না, জ্বর নামাজ পড়তাম। এই যে অবস্থা, এই অবস্থা সমাজ ব্যবস্থাকে আমরা চাই না যে একটা আসামি ভিতরে থাকবে, জুমা নামাজ পড়তে পারবে না, এটা আমরা চাই না। এখান থেকে পরিবর্তন হোক। কিন্তু এই যে আপনি যে কথাটা বললেন, যে ভাই যেটা বললেন যে মজলুম যেন জুলুমবাজ না হয়, কিন্তু আমাদের উপরে একটা কথা দেখেন, স্বীকার করতেই হবে, এই যে বিএনপি 3.5 মাস পার হলো ক্ষমতা গ্রহণ করার, দেখেন তো
কোনো জায়গায় আওয়ামী লীগের বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে হত্যা করেছে কিনা, তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে কিনা, সম্পদ দখল করেছে কিনা, মেরেছে কিনা, জেলখানা হবে মিথ্যা মামলা দিয়েছে কিনা, যা মামলা হয়েছে ইন্টারিম গভর্নমেন্টের সময় দলে দলে মামলা। বিএনপি কিন্তু কোনো কারণে মামলা কিন্তু করছে না। এইটাই হলো বিএনপি। আমরা যেহেতু সামাজিকতা নিয়ে কথা বলবো, সামাজিকতার মধ্যে আসতে চাই। বিএনপি আস্তে আস্তে এখন আমি আশা হাবিবুর করি রহমান হাবিব, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে অবশ্যই মানুষ একসাথে নামাজ পড়তে পারে, সামাজিকতা ফিরে আসবে। কিন্তু তাদেরও শুধরাতে হবে। তারা যদি আজকে তারেক রহমান গদি ধরে টানা শুরু করতে এমন একটা পোস্ট দিল, দিয়ে যেমন একদিন বলেছে যে তারেক রহমানকে তাড়াতাড়ি মরতে হবে এবং শফিকুর রহমানকে দিয়ে সামনের দিন বাংলাদেশ চলতো, এইরকম যদি কথাবার্তা বলতে থাকে তা সামাজিক হবে কি করে? দেখলে তো গায়ে আগুন ধরবে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে পরে ফিরবো। একটু সাজেদুল হক রুবেল, আপনার কাছে আবার ফিরছি এই বিষয় নিয়ে কথা বলতে। সেটা বলছিলেন যে তাহলে কি আইন, যেটা বলছিলেন যে তারা অপরাধ করেছে, অপরাধী তো আইন দেখে, আইন আছে, তার বিচার ব্যবস্থা আছে, সেই জায়গা থেকে তো অপরাধী তার সুযোগও আছে তাকে বিচারের ব্যবস্থা নেবার। তো সেক্ষেত্রে এক দল আরেক দলকে কেন ভয় পাচ্ছে? এখানে আসলে ব্যাপারটা হলো কি, কারণ মাঠের সবাই তো রাজনীতি মাঠে করে। হচ্ছে মজলুম আর জালিম, এই যে যেটা বললাম সেটার ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে একদল হচ্ছে যে তারা অপরাধী, দে ক্রিমিনাল, হ্যাঁ, মানুষ হত্যা করেছে, দুর্নীতি করেছে, জবরদখল করেছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার আছে। ফৌজদারি মামলায় দণ্ডিত বা ফৌজদারি মামলা দণ্ডিত হয়েছে, এখন পলাতক আছে, ফেরারি আছে। এইটা হচ্ছে একটা এক ধরনের। আরেকটা হচ্ছে যে আরেকটা অংশ যে তারা তাদের মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্স তাদের বিরুদ্ধে নাই, তারা একটা সাধারণ মানুষ, কিন্তু তারা তাদের একটা রাজনৈতিক সমর্থনের জায়গাটা তারা খুব কট্টর, হ্যাঁ, তারা তাদের দলকে খুব কট্টর অবস্থান করছে, তাদের হচ্ছে মিলমেশের জায়গার ব্যাপারটা একটা ব্যাপার আছে। কিন্তু আমরা যেখানে আরো বড় জায়গা থেকে, আমরা শুধু দেশটাকে ওই আওয়ামী লীগ বিএনপি এই জায়গায় দেখতে চাচ্ছি না, এখানে সকল শ্রেণী সমস্ত, আমরা দেখতেছি আমার যেখানে আলোচনা যে জায়গা ছিল যে বিএনপির সাথে বিএনপির আরেক নেতা, কিংবা হচ্ছে মানে জামাতের সাথে এনসিপি বা এনসিপির সাথে বিএনপি বা বামপন্থীদের সাথে হচ্ছে গিয়ে ডানপন্থী, এদের মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার ক্ষেত্রে ঈদ কোনো হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট বা রেজোনেন্স তৈরি করছে কিনা, কিন্তু বাস্তবতা সেরকম কোনো রেজোনেন্স তৈরি হচ্ছে না। উৎসবটাও হচ্ছে এক ধরনের হলো গোষ্ঠী কেন্দ্রিকতার মধ্য দিয়ে হচ্ছে। ওকে, আপনি একটু হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই। যেমন আমাদের একটা ভুল স্লোগান ছিল আগে যে ধর্ম যার যা, উৎসব সবার। এটা কিন্তু তার না। ধর্ম যার যা, দেশটা সবার। আমি যেন গরু কুরবানি দিই, একজন অন্য ধর্ম বলবে আমার কুরবানির কাছে আসবে, ঈদের নামাজ পড়তে যাবে। আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু আমার মন্দিরে ঈদের নামাজ পড়তে না গেলেও সে কিন্তু তার ঈদের আমেজ থেকে সে কিন্তু এখানে আমরা যেমন বলি, আমরা ধরুন আমরা বাংলাদেশের মুসলমান, আমরা যারা আমরা পূজার সময় পূজা যাচ্ছে, প্রসাদও খাচ্ছে না, তাদের কিন্তু তারা কি আসতেছে না। তারপর আমরা মনে করি বাংলাদেশ, এটা বলবো উৎসব সবার না, উৎসব সবার না। আমরা ওই তাদের উৎসবটা পালন করি, আমাদের উৎসব তারা পালন করে না। আমরা বৌদ্ধ মন্দিরে যাই, আমরা গির্জাতেও যাই, আমরা মন্দিরেও যাই। এবং আমি বলি যে বাংলাদেশে সবাই নিরাপদ থাকুক, সবাই নিরাপদ থাকুক। আজকে ঈদ হয়তো আমরা আমাদের ধর্ম আমরা পালন করবো, আমরা নামাজ পড়তে যাবো, আমরা গরু করবো, আমরা কালী কোরবানি দেবো, কিন্তু পার্শ্ববর্তী ভারত আজকে কি হচ্ছে বলুন তো? গরু কোরবানি দেওয়া যাবে না। সেখানে গরুর খামারি যারা, তারা নিজেরা বিদ্রোহ করে কাঁটা তার কেটে ফেলে বিএসএফকে উপেক্ষা করে তারা এখানে চলে আসে। আমি সারা পৃথিবী এই আলোকে আসা উচিত, ধর্মটা যার যার ধর্ম তাকে পালন করে দেওয়া উচিত, এটা আমার প্রত্যাশা এবং এটা দাবি সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর বিবেকবান মানুষের কাছে। আজকে আপনার ধরেন আমার ইসরায়েলের আক্রমণের কারণে আপনার ফিলিস্তিনকে ঈদ করতে পারে, ঈদের নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ পড়ে সেখানেও তারা বোমা হামলা করে হত্যা করে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে, বিশ্বকে শান্তির ময় করতে হলে এই যে ঘরেও শান্তি লাগবে, আমাদের দেশে অন্তত আমরা এই যে ভয় না করে, এই বিষয়টা আমরা চাই যে সামাজিকতাটা আমরা এখন আমাদের দেশে আছে তো, যাদের মামলা নেই, যারা বড় করে না, তারা তো ঠিকই একসাথে ঈদের নামাজে তাদের সাথে দেখা হবে। একটু আমি আবার সাজেদুল হক রুবেল আপনার কাছে ফিরতে চাই, সে বিষয়টা একটু কথা বলছি। সেটা হলো যে মানুষে আমি যেটা বলছি যে বিচ্ছিন্নতা বেড়েছে, মানুষের কিন্তু আত্মীয়তাটাও কমেছে। ঈদ আসলে কিন্তু সেই যে সেটা যেভাবেই বলি না কেন, সময়ের স্বল্পতা, নানা ধরনের এখন রাস্তাঘাটের যে অবস্থা, নানা বিষয়গুলো যদি বাদ দিয়ে আমরা যদি বলি যে আত্মীয়তার জায়গাটা আসলে কমেছে কিনা, এবং ঈদ আসলে সেই গ্যাপটা পূরণ করার একটা সময়ও বটে আমরা মনে করি, এটা আসলে হয় কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ।
আসলে আমি একটুখানি ভিন্নমত প্রকাশ আমাদের করে হাতে একদমই কম সময়। সময় নাই, ভিন্নমত প্রকাশ করি যে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত উৎসবেই প্রত্যেকটা ঈদের ক্ষেত্রেই বাংলাদেশের অন্যান্য ধর্মাবলম্বীর বন্ধুরা বা আমার পার্সোনাল অভিজ্ঞতা বা আমার বন্ধুরা বলেন বা ইয়ারা বলেন, তারাও কিন্তু এটাকে এনজয় করে, তাদের মতো করে এনজয় করে। সবাই যে গরু খায় তা না, আমি সে সেটা আসে বলছিলাম। অনুষ্ঠানে আসে, সেমাই খায়, ইয়া করে, সবাই উৎসবটাকে ভাগ বাটোয়ারা করে নেয়। আর আপনি আত্মীয়তার যে ব্যাপারটা বললেন, এখন তো নতুন জিনিস তৈরি হয়েছে, ঈদ মানে সারা বছর কাজ করি, ঈদের দিন একটু বাসায় রেস্ট নেব, যাবো না, আত্মীয়র বাসায় পরে যাব। ফলে দেখা গেছে আগে যেমন একটা বাসায় আমরা আত্মীয়দের বাসায় যেভাবে যেতাম, আত্মীয়রা আমাদের বাসায় যেভাবে আসতো, সেই হার আমার মনে হয় 10 ভাগের 1 ভাগে নেমে গেছে আর কি। মানুষের মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হয়েছে। মানুষ ঈদের দিনে হচ্ছে মোবাইল ঘাঁটতে, ঈদের দিনও ধরেন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে সিনেমা দেখে বাসায় বসে থাকতে, ঈদের ছুটিটা তারা সেভাবেই কাটা ফেলতে চায় আর কি। সাজাদুল প্রবীণ, আবার এই বিষয় নিয়ে আবার অন্য কোনো আলোচনায় কথা হবে। আমাদের একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমাকে বিদায় নিতে হচ্ছে। আমি দর্শক, আমি যেটা বলছিলাম, সামাজিকতা, মানবিকতা এবং রাজনীতির সমন্বয়ে এবারের ঈদ সবার জন্য ভালো হবে এবং সবাই ঈদের খুশিতে মেতে উঠবেন, সে প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি দেশ সন্ধ্যা থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।